নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এসমা অ্যাক্ট নিয়ে। এসমা অর্থাৎ এর পুরো কথাটা হচ্ছে দ্য এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্ট 1981। আইন তো বুদ্ধিজীবী মানুষদের জন্য, কিন্তু এটি এমন একটি আইন যেটায় একটা সাধারণ মানুষও কিন্তু এফেক্টেড হতে পারেন। কি আছে এই আইনে? এই আইন কেন এসেছে? এই আইন যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কি কি হতে পারে? এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের দিনের প্রাসঙ্গিকতায় যদি আমি আসি, তাহলে এই আইনটা প্রত্যেকের জানা খুব জরুরি। এটা খুব বড় আইন নয়, মাত্র 6টা পাতা আছে এই টোটাল অ্যাক্টের মধ্যে। তার কিছু সারাংশ আমি আপনাদের সামনে আজকে এখানে প্রেজেন্ট করতে যাচ্ছি। তো সবার আগে আমি আপনাকে বলবো কেন এই আইনটা এলো। দেখুন, দ্য এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্ট এ কারণে আনা হয়েছে যে যখন কোনো জরুরি অবস্থা হবে, তখন যদি কেউ বেঁকে বসে যে আমি কাজ করব না, তাহলে একটা সমস্যা হয়। কি সমস্যা? দেখুন, ধরুন দেশে যুদ্ধ লেগেছে, এমন সময় দেশের সেনাবাহিনী বলল আমরা যুদ্ধ করব না, তাহলে ভেবে দেখুন কি অবস্থা হবে। তখন সরকারকে এমন আইন আনতে হবে যে আইন বাধ্য করবে তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য। তো এই রকম এসেনশিয়াল কিছু সার্ভিস যেটা না করলেই নয়, বা যেটা না হলে একটা দেশের সার্বভৌমত্ব বা একটা দেশের আর্থিক পরিকাঠামো বা দেশের মানুষদের যে বেসিক নিড সেই সমস্ত কিছু হ্যাম্পার হবে, সেইটাকে বলবৎ করার জন্যই কিন্তু এই এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্ট 1981-এ আনা হয়। তো সবার আগে আমরা জানবো এই আইনটা কোথায় অ্যাপ্লিকেবল হয়। এই আইনটা সারা ভারতে অ্যাপ্লিকেবল হয়, শুধুমাত্র জম্মু এবং কাশ্মীর ছাড়া। তো সবার আগে আমরা জানি এসেনশিয়াল সার্ভিস কি, মানে কোন কোন সার্ভিসের ক্ষেত্রে এই আইনটা আসে। এখানে একটা কথা বলে রাখি, যে আপনি যদি এই আইনে ফল করেন তাহলে জরুরি এটাই নয় যে আপনি এসেনশিয়াল সার্ভিস প্রোভাইড করছেন। এছাড়াও এরকমও হতে পারে যে এসেনশিয়াল সার্ভিস যারা প্রোভাইড করে তারা কোনো আন্দোলন করছে, সেখানে গিয়ে আপনি কোনো রকম ইনফ্লুয়েন্স করছেন, তাতেও কিন্তু আপনি এই আইনের আওতায় চলে আসতে পারেন। আসছে এই বিষয়টা, আগে আমি বলে দিই এসেনশিয়াল সার্ভিসেস কি। দেখুন, কিছু সার্ভিসগুলোকে এসেনশিয়াল সার্ভিস বলে মার্ক করা হয়েছে, যেমন পোস্টাল, টেলিগ্রাফ, টেলিফোন, রেলওয়ে সার্ভিস। রেলওয়ে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট হতে পারে, গুডস ট্রান্সপোর্ট হতে পারে। এছাড়া আমরা জানি ট্রান্সপোর্টের বিভিন্ন মোড আছে, জল, স্থল, বিমান, সমস্ত কিছু এখানে ইনক্লুড করা হয়েছে। অ্যারোড্রাম অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি এর মধ্যে ইনক্লুড রয়েছে, মেজর পোর্ট। এছাড়া কাস্টমস এবং স্মাগলিং এর রিলেটেড যদি কোনো সার্ভিস থাকে, সেক্ষেত্রে কিন্তু এই আইন অ্যাপ্লাই হয়। অর্থাৎ এমন কেউ যে কোনো পরিষেবা প্রদান করছে সমস্ত কাজের জন্য, সেখানে কিন্তু আইন চলে আসে। ডিফেন্সের ক্ষেত্রে আইন আসে। শুধু তাই নয়, কোনো গুডস যেটা ডিফেন্সের পারপাসে বানানো হচ্ছে, সেক্ষেত্রে এই আইনটা আসে। যে কোনো ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং যেখানে সেফটি রিলেটেড বিষয় রয়েছে, সেখানে এই আইনটা আসে। এছাড়া কোথায় আসে? দেখুন, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং যেখানে ফুড গ্রেন মানে খাদ্যশস্য প্রস্তুতি বা খাদ্যশস্য বিতরণ, এইরকম ব্যাপার রয়েছে। ওয়াটার সাপ্লাই, হসপিটাল, ডিসপেন্সারি, ব্যাংকিং, কোল, পাওয়ার, স্টিল, ফার্টিলাইজার, রিফাইনারি, মিন্ট মানে যেখানে টাকা ছাপানো হয়, সেই সমস্ত ক্ষেত্রে আর কি কি রয়েছে দেখুন। ইলেকশন অফ পার্লামেন্ট, অ্যাফেয়ার্স অফ ইউনিয়ন, পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু মেক ল, অর্থাৎ সরকার যখন যেখানে মনে করবে সেই জায়গাগুলোকে প্রয়োজন মনে হলে এই এসমা আইনের আওতায় আনতে পারে। তো এই আইনে কি বলছে? আইনে বলছে এইগুলো এসেনশিয়াল সার্ভিস, অর্থাৎ আপনি যদি এই সার্ভিস প্রোভাইড করেন তাহলে আপনি এসমা অ্যাক্টে চলে এলেন। এবার এই আইনের যেটা সবচেয়ে ক্রুশিয়াল জায়গা, সেটা হচ্ছে স্ট্রাইক। অর্থাৎ আপনারা যদি এই সমস্ত সার্ভিস প্রোভাইড করেন এবং আপনারা স্ট্রাইক করেন, স্ট্রাইক কথার অর্থ হচ্ছে আপনি কাজ করতে চাইছেন না, রিফিউজাল টু ওয়ার্ক। এবার কিরকম হতে পারে? আপনি সাধারণ কাজ করতে চাইছেন না, 10টা 5টা ডিউটি করতে চাইছেন না, বা এমন একটা অবস্থা যেখানে ওভার টাইম করতে হবে কিন্তু করছেন না। কিরকম? ধরুন যুদ্ধ লেগেছে, আপনি তখন বলতে পারেন না আমি 10টা থেকে 5টা অব্দি যুদ্ধ করব, তারপর করব না। এরকম হয় না, এখানে ওভার টাইম কাজ করতে হয়। যখন করোনা এসেছিল ডাক্তারবাবুরা ওভার নাইট কাজ করেছেন, তখন তারা বলতে পারবেন না যে আমরা মাত্র 4 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করব। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে যখন সরকার মনে করবে যে আপনাকে অতিরিক্ত কাজ করতে হবে বা আপনাকে নর্মাল কাজ উইদাউট এনি স্ট্রাইক করতে হবে, তখন এই আইন এনে সেই ক্ষমতাটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বলবৎ করতে পারে। এবার দেখুন এই আইনে আর কি বলেছে। এই আইনে বলেছে পাওয়ার টু প্রহিবিট স্ট্রাইক, অর্থাৎ যদি এই সমস্ত সার্ভিসের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি স্ট্রাইক করেন, তাহলে তার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসতে পারে। কি কি সমস্যা আসতে পারে? দেখুন, সবার আগে সরকার বলে দিয়েছে যে এই আইনটাই এসমা আইন 6 মাসের জন্য লাগু করা যেতে পারে, এবং যদি কেন্দ্রীয় সরকার মনে করে এই 6 মাসটাকে আরো 6 মাস এক্সটেন্ড করতে পারে। এর ফলে কি হবে?
এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের স্ট্রাইক করাকে সম্পূর্ণভাবে ইল্লিগাল বলা হবে, অর্থাৎ বেআইনি বলা হবে। শুধু তাই নয়, এই সমস্ত অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটির ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হবে। শুধু তাই না, পেনাল্টি প্রসিডিংয়েরও এখানে যে আমরা বলি যে প্রস্তাব সেটা রয়েছে এখানে, সেটা এখানে বলা হয়েছে যে যদি কেউ এরকম ইল্লিগাল স্ট্রাইক করে থাকে তখন তাকে 6 মাসের জন্য জেল বা সশ্রম কারাদণ্ডে তাকে দণ্ডিত করা যেতে পারে, এছাড়া তাকে ফাইন দিতে হতে পারে। এবার আসে আরেকটা ক্রুশিয়াল পয়েন্টে, যেটার জন্য আমি প্রথম থেকে বলে আসছি যে একজন সাধারণ মানুষকেও এসমা অ্যাক্ট জানতে হবে। কেন জানতে হবে? দেখুন, এখানে পরিষ্কার লিখে দিয়েছে পেনাল্টি ফর গিভিং ফাইন্যান্সিয়াল এইড টু ইলিগাল স্ট্রাইক আর পেনাল্টি ফর ইনস্টিগেশন। অর্থাৎ আপনি হয়তো এই সমস্ত সার্ভিস প্রোভাইড করেন না, কিন্তু আপনি কোনোভাবে এদেরকে কোনো রকম ফিনান্সিয়াল এড দিয়েছেন বা ইনস্টিগেট করেছেন, তাহলেও কিন্তু আপনি এই আইনের আওতায় চলে আসবেন এবং আপনাকে এর জন্য শাস্তি পেতে হবে। কি শাস্তি? দেখুন, সেটাও এখানে লিখে দিয়েছে। এখানে পরিষ্কার বলেছে পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ আপনার জেল হবে কতদিনের জন্য? হুইচ মে এক্সটেন্ড টু 1 ইয়ার, 1 বছর অবধি হতে পারে যদি আপনি ইনস্টিগেশন করেন। এবং যদি আপনি কোনো রকম ফাইন্যান্সিয়াল এইড প্রোভাইড করেন তাহলে সেটাও কিন্তু 1 বছরের জন্য আপনাকে জেল বা আপনার 2000 টাকা জরিমানা বা উভয়, এই সমস্ত শাস্তির কিন্তু এখানে প্রভিশন দেওয়া আছে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে যখনই এই এসমা অ্যাক্ট লাগু হবে তখন শুধুমাত্র এই এসেনশিয়াল সার্ভিস প্রোভাইডার যারা রয়েছেন তাদেরকে বা তারা যদি কোনো রকমের স্ট্রাইক করেন সেটাকে সম্পূর্ণ বেআইনি বলে ঘোষণা করা হবে। তাদের ওপর যে সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর যে ধারা সেগুলো অ্যাপ্লাই করা হবে। শুধু তাই না, যারা যারা এদেরকে ফিনান্সিয়াল এইড দেবেন বা কোনো রকম ইনস্টিগেশন করবেন তাদের ওপরেও কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। তো আপনি যদি একজন সাধারণ মানুষ হন, আপনার পক্ষে এই তথ্যগুলো জানা কিন্তু খুবই জরুরি। এছাড়া এই আইনে আরও কিছু কথা বলা আছে, সেগুলো খুব একটা রিলেভেন্ট নয়, আপনাদের জন্য এইটুকু জানলেই যথেষ্ট। কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এইরকম খুব ইউজফুল বিষয় জানার জন্য আপনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি প্রথমবার আমার চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হবো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।